হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে গ্যাসের আচরণের পরবর্তী যে বিষয়টি ছিল অর্থাৎ বয়লের সূত্র সেটি নিয়ে আলোচনা করি। বয়লের সূত্রে কি বলা আছে? বয়লের সূত্রে কি বলা হয়েছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ গ্যাসের আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ব্যস্তানুপাতিক তার মানে কি? অর্থাৎ কোনো গ্যাসের চাপ যদি পি হয় এবং আয়তন যদি ভি হয়, তাহলে কি দেখাবে যে বয়লের সূত্রানুসারে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ পি যদি বাড়ে ভি কমবে, অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কমবে। আমরা যদি স্বাভাবিকভাবেও চিন্তা করি ব্যাপারটা কি, যদি আমরা একটা গ্যাস নিই, এবার গ্যাসের যদি উপর থেকে চাপ আমি পি দিতে থাকি আর আয়তন যদি সেক্ষেত্রে ভি হয়, এবার যদি আমি চাপটাকে বাড়িয়ে দিই অর্থাৎ 2p করে দিই, তখন কী হবে? চাপ বাড়লো, তাহলে আয়তনও কী হয়ে যাবে? কমে আসবে না, অর্থাৎ v/2 হয়ে যাবে না? ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে না, যে গ্যাসের উপর আমি যত চাপ দিব, অর্থাৎ একটি পাত্রের মধ্যে রেখে আমি গ্যাসটাকে যত উপর থেকে চাপ দিব, যদি গ্যাসটি সেখান থেকে বের না হয়ে যেতে পারে, তাহলে কী হবে? আয়তনটা কমে আসবে না, কারণ অণুগুলি কাছাকাছি চলে আসবে। তো অণুগুলি যদি কাছাকাছি চলে আসে, তাহলে পরে কী হবে? সো ওই গ্যাসের আয়তনটা কমে আসবে। আবার যদি আমি চাপ কমিয়ে নিই, তাহলে কী হবে? আয়তন বেড়ে যেতে থাকবে, অর্থাৎ আয়তনটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো কি, গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে আর চাপ কমলে আয়তন বাড়ে। তোমরা নিজেরাই কল্পনা করো না, একটা পাত্রের মধ্যে তুমি যদি হলো বাইরের থেকে কোনো গ্যাস ঢোকাচ্ছ না বা বেরও করতে দিচ্ছ না, কিন্তু তুমি গ্যাসটির উপরে জোরে চাপ দিচ্ছ, তাহলে কী হবে? গ্যাসটা ভিতরেই কী হবে? আয়তনটা কমে আসবে না? যেমন সাইকেলের পাম্প দেওয়ার সময় যদি আমরা পাম্পারের মুখটা যদি বন্ধ করে ধরে রাখি আর যদি উপর থেকে চাপ দিই, তাহলে কী হবে? একটা গ্যাসটা হঠাৎ করে কিছুটা সংকুচিত হয়ে যাবে না? অর্থাৎ গ্যাসের আয়তনটা কী হয়ে যাবে? অণুগুলি সংকুচিত হয়ে গ্যাসের আয়তনটা কিছুটা কমে আসবে। তো এটাই হচ্ছে বয়লের সূত্রের মূল বিষয়টি ছিল। একটা গাণিতিক রূপটি কী ছিল? পি সমানুপাতিক 1/v। সুতরাং পি ইজিক্যাল টু কী লেখা যায়? একটি ধ্রুবক সংখ্যা কে ইন্টু হচ্ছে 1/v, বা কী লেখা যায়? পিভি ইজিক্যাল টু হচ্ছে হলো কে। কে কি একটি ধ্রুবক। এবার পিভি ইজিক্যাল টু যদি কে হয়, তাহলে কি লিখে দিতে পারি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। এবার যদি আমি এটাকে সরাসরি যদি এরকম লিখতে চাই যে কোনো গ্যাসের প্রাথমিক চাপ P1 এবং প্রাথমিক আয়তন V1, এবার অন্তিম চাপ P2 এবং অন্তিম আয়তন V2, সেক্ষেত্রে কি হবে? বয়লের সূত্র অনুসারে কি লেখা যাবে? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটি হচ্ছে হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ। তার মানে এটা কি দাঁড়ায়? যে এখানেই বয়লের সূত্রের গাণিতিক রূপ, এটা লিখে দিলে এই জায়গাটা শেষ হয়ে গেল গাণিতিক রূপ। ঠিক আছে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 এইভাবে আমরা লিখতে পারলাম। যদি আমরা প্রথম ক্ষেত্রে P1 ধরি হচ্ছে 5 এবং V1 ধরি 10, তাহলে P1 V1 কি দাঁড়াচ্ছে? 5 গুণ 10 50। ঠিক আছে, এখন আমাদের এই 50টা হয়ে যাবে ধ্রুবক সংখ্যা। অর্থাৎ এবার যদি আমি চাপ বাড়াতে শুরু করি, অর্থাৎ P2টাকে 5 থেকে যদি 10 করে দিই, তাহলে V2টা কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে 5, অর্থাৎ P2 V2ও 50ই হতে হবে। এবার আমি P2টাকে যদি কমিয়ে 2 করে দিই, তাহলে V2টা এমনভাবে পরিবর্তিত হবে যাতে 25 হয়ে যায়, যাতে P3 করে দিই এটাকে, তাহলে P3 V3 হয়ে যাবে হচ্ছে সেই 85। তার মানে কি 50 সংখ্যাটা ধ্রুবক থাকতে হবে, বাকি আমার এখানে চাপ বাড়ালে আয়তন কমতে থাকবে, চাপ কমালে আয়তন বাড়তে থাকবে, এরকমভাবে ব্যাপারটা চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ
এটা হবে 2, এখানে হবে হচ্ছে 3। অর্থাৎ তার মানে কি, চাপ বাড়ালে আয়তন কমে আসবে, চাপ কমালে আয়তন বেড়ে যাবে, বা আয়তন কমালে চাপ বেড়ে যাবে, আয়তন বাড়ালে চাপ কমে যাবে। অর্থাৎ এমনভাবেই আসতে থাকবে যাতে এই 50 সংখ্যাটা বারবার ধ্রুবক থাকে, অর্থাৎ 50 সংখ্যাটা সেম থাকবে, বাকি P1 V1 P2 V2 P3 V3 নিজেদেরকে সেই হিসাবে চেঞ্জ করে নেবে। তার মানে কি, এই দুটোর গুণফল হচ্ছে হলো ধ্রুবক। এখানে হলো কি ওই হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হলো। এইবার আমরা যদি দেখি যে বয়েলের সূত্র থেকে, মানে বয়েলের সূত্রে ধ্রুবক সংখ্যা কোনটি ছিল, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনগুলি ছিল? ধ্রুবক রাশি ছিল হচ্ছে ভর ও হচ্ছে উষ্ণতা। অর্থাৎ প্রথমেই বলে দেওয়া হয়েছিল স্থির ভর ও স্থির উষ্ণতা, তাই এই দুটি ছিল হচ্ছিল ধ্রুবক সংখ্যা। তারপরে বয়েলের সূত্রের কিছু লেখচিত্র দেখব, অর্থাৎ গ্রাফ দেখব। ঠিক আছে, বয়েলের সূত্রের লেখচিত্র কি কি হয়? ফার্স্ট লেখচিত্র হয় হচ্ছে হলো পি বনাম ভি, পি ভার্সেস ভি। ঠিক আছে, লেখচিত্রটা কেমন দেখতে হয়? লেখচিত্রটা হয় দেখতে হচ্ছে এরকম। এপাশে থাকে হচ্ছে পি, এপাশে ভি। লেখচিত্রটা এরকম দেখতে। ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবে যে, ভালো মতো আঁকছি এটাকে, ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবে যে এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় পি কম, ভি কি অনেক বেশি, এর দৈর্ঘ্যটা অনেক বেশি। আবার এইখানে যখন আসলো তখন ভিটা অনেক ছোট, পির দৈর্ঘ্যটা অনেক বেশি। তার মানে কি, পি বাড়লে ভি কমবে, আবার পি কমলে ভি বাড়বে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তার মানে কি, এই লেখচিত্রটাকে বলা হচ্ছে হলো আইসোথার্ম। লেখচিত্রটিকে বলা হচ্ছে আইসোথার্ম বা সমষ্ণ রেখা বলা হয়। কেন বলা হয়? কারণ এটি কি স্থির উষ্ণতার জন্য কাজ করে, তাই এই লেখচিত্রটিকে বলা হচ্ছে হলো আইসোথার্ম বা সম উষ্ণ। ঠিক আছে, এবার এই গ্রাফটি বিভিন্ন উষ্ণতার জন্য আমি করতে পারি। কি, যদি আমি T1 T2 T3 এরকম 3টে উষ্ণতা নেই, তাহলে গ্রাফটি দেখতে কীরকম হয়? এই রকম। 3টে উষ্ণতার জন্য 3টে আলাদা গ্রাফ। তাহলে একটা কি দাঁড়ালো, T1, এটা T2, এটা T3। তাহলে কী হবে, উষ্ণতার ক্ষেত্রে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন হবে T3। অর্থাৎ সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উষ্ণ থাকবে, আর সবচেয়ে নিচে যেটা থাকবে সেটা সবচেয়ে হচ্ছে কম উষ্ণতা থাকবে। ঠিক আছে, এটা হবে সবচেয়ে বেশি উষ্ণতা, এটা সবচেয়ে হচ্ছে কম উষ্ণতা, আর মাঝখানে একটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, এটা ছিল হচ্ছে বিভিন্ন উষ্ণতায়, আর গ্রাফটার নাম হচ্ছে পি বনাম ভি। বোঝা গেল? তারপরে আসি হচ্ছে পি ভি ভার্সেস পি। এই গ্রাফটি দেখি কেমন হয় দেখতে। গ্রাফটা দেখতে হয় হচ্ছে এরকম। পিভি এই সাইডে নিলাম, আর এই পাশে নিলাম হচ্ছে পি। গ্রাফটা দেখতে হয় এইরকম। তার মানে কি, পি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা আসে। ঠিক আছে, আগের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটার নাম হচ্ছে হলো সমপরাবৃত্ত। ঠিক আছে, এই যে গ্রাফটা ছিল এটার নাম হচ্ছে সমপরাবৃত্ত। এটা কিন্তু আসে যে কি হলো, এই পিভি যে গ্রাফটি থাকে সেটি কি আকৃতির হয়, মানে তার আকারটা কি হয় বা তার ধরনটা প্রকৃতি কি হয়, সেটা হচ্ছে সমপরাবৃত্ত। আর এই যে গ্রাফটা মাত্র আঁকলাম পিভি বনাম পি, সেটার প্রকৃতি কি, পি অক্ষের সমান্তরাল সরলরেখা। পি অক্ষের সমান্তরাল সরলরেখা। কেন হলো পি অক্ষের সমান্তরাল? কারণ পিভি কি একটা ধ্রুবক রাশি, এবার ধ্রুবক রাশির তো কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা যদি পরিবর্তন হতো তাহলে পরে গ্রাফটা এরকম এখান থেকে শুরু হতো, বা এখান থেকে মানে নিচের থেকে কখনো কখনো শুরু হতো। ঠিক আছে, এখান থেকে শুরু হতো, কিছু একটা হতো যদি এটা চেঞ্জ হতো, বা এরকম বাঁকা বাঁকা হতে পারতো। কিন্তু কি হলো, এটা এরকম হতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে পি হচ্ছে এখানে একটি ধ্রুবক রাশি, অর্থাৎ এর কোনো রকম চেঞ্জ হবে না। তাই এটি পি অক্ষের সমান্তরাল সরলরেখা, একটি নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে পি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পেল। এবার এই গ্রাফটি যদি বিভিন্ন উষ্ণতার জন্য হয় তাহলে কেমন দেখতে হয়? দেখতে হয় হচ্ছে এই রকম। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন উষ্ণতার জন্য 3টে এরকম বিভিন্ন গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ
এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এটা যদি T3 হয়, সেক্ষেত্রে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন হবে T1, তিনটি ভিন্ন উষ্ণতার ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা হচ্ছে সেই পিভি গ্রাফি, আর এটা হচ্ছে পি। এবার যদি আমি দেখি পিভি বনাম 3 নম্বর যেটা আমাদের গ্রাফ, সেটা হচ্ছে পিভি বনাম ভি গ্রাফ যদি দেখি, সেক্ষেত্রেও কি পিভি ধ্রুবক আর ভিটা পরিবর্তনশীল, তাই এই গ্রাফটিও কেমন দেখতে হবে, একই রকম, অর্থাৎ ভি অক্ষে তখন শুধু হয়ে যাবে হচ্ছে ভি অক্ষের সমান্তরাল, তখন শুধু হয়ে যাবে হচ্ছে ভি অক্ষের সমান্তরাল। বোঝা গেল? ভি অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এবার যদি আমি আসি আরেক ধরনের গ্রাফ, সেটা হচ্ছে, সেই গ্রাফটার নাম কি, এই গ্রাফটার নাম হচ্ছে হলো পি ভার্সেস হচ্ছে পি ভার্সেস এটার নাম হচ্ছে 1/v। ঠিক আছে, এই গ্রাফটা কেমন দেখতে হয়, এই গ্রাফটা দেখতে হয় হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, পেনটা মাঝে মাঝে কাজ করছে না। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা, একটু প্রবলেম হচ্ছে। কেমন দেখতে হয়, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তাহলে এটা কি হবে, পি, এই পাশে থাকবে হচ্ছে 1/v। একইভাবে যদি আমরা আঁকি পি ভার্সেস ভি ভার্সেস 1/p, সেক্ষেত্রে গ্রাফটা কেমন দেখতে হবে, এরকম। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে শুধু এখানে ভি, এখানে হয়ে যাবে 1/p। বুঝা গেল ব্যাপারটা? অর্থাৎ দু ক্ষেত্রেই গ্রাফটা একই রকমেরই দেখতে হবে, খালি পি এই পাশে পি হচ্ছে 1/v, এখানে হয়ে যাবে উপরে ওই ওয়াই অক্ষে হচ্ছে ভি, এক্স অক্ষে হয়ে যাবে 1/p। বুঝা গেল ব্যাপারটা? তো এটা ছিল হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। এবার বয়েলের সূত্র থেকে আমরা যদি চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক বার করতে চাই, সেটি কেমন হবে, চাপ আর ঘনত্বের মধ্যে যদি আমরা সম্পর্ক বার করতে চাই, সেটা দেখতে হয় হচ্ছে এরকম। অর্থাৎ বয়েলের সূত্র অনুসারে আমি কি জানি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার গ্যাসের ভর যদি স্মল m হয়, তাহলে V1 বা ঘনত্ব D1 ইজ ইকুয়াল টু কী হবে, ঘনত্ব D1 ইজ ইকুয়াল টু কী হবে, ঘনত্ব D1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে হলো ভর বাই আয়তন m/v1, বা কি লেখা যায়, V1 ইজ ইকুয়াল টু m/d1। আর সেক্ষেত্রে D2 ইজ ইকুয়াল টু কী হবে, m/v2, বা V2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে m/d2। তাহলে এই দুটোকে যদি আমরা এক জায়গায় করি, অর্থাৎ P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই সূত্রে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, P1 V1 এর জায়গায় আমি কি বসাতে পারি, m/d1 ইজ ইকুয়াল টু P2 ইন্টু m/d2। m কাটা গেল, তাহলে কি পড়ে থাকলো, P1/d1 ইজ ইকুয়াল টু P2/d2। অর্থাৎ এইবার এটাকে যদি আমরা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে P/d ইজ ইকুয়াল টু কি, ধ্রুবক। অর্থাৎ P1/d1 ইজ ইকুয়াল টু P2/d2 ইজ ইকুয়াল টু P3/d3 ইজ ইকুয়াল টু P4/d4, এভাবে চলতে পারে। তাহলে এই কী হয়ে যাবে, P/d হয়ে যাবে হচ্ছে ধ্রুবক ভেদের নিয়মে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে P ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু হচ্ছে হলো D। তার মানে ধ্রুবক আর ইজ ইকুয়াল টু এই দুটোকে তুলে দিলে কি লিখতে পারি, সে জায়গায় P সমানুপাতিক D, অর্থাৎ চাপ ঘনত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে। তো এইখানেই কি ছিল, বয়েলের সূত্র পুরোটি শেষ হয়ে গেল। ঠিক আছে, পরের দিন আমরা কি জানবো, চার্লসের সূত্র সম্পর্কে জানবো। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, কিছু মাঝখানে প্রবলেম হলো, এই পেনটি একটু সমস্যা করছে, স্টাইলাসটি, তো তার জন্য একটু কিছু সমস্যা হলো, কিন্তু আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর বেল আইকনটি টিপে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলি আসলে তার নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো ভিডিওটি এখানে শেষ করছি।